আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। গত কদিন থেকে ভিডিও করতে পারিনি, অসুস্থতার কারণে, সেটি বলেছিলাম। আসলে বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে, এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল, সেখানে একটা গতি ছিল, একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। সেই নীতি, আদর্শ, গতি এবং গন্তব্য দিয়ে আমরা 1971 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম। সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন, তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারত মহাদেশ, অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, 1 কোটি মানুষ 1971 সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, শিশুদের জীবন রক্ষা করার জন্য, বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য। সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল। পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে। পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, গেরিলাদেরকে দিয়েছে। সেই ভারত গত 53 বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি। উপরন্ত ভারতের সাথে 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে ছিটমহল আছে, সেই ছিটমহলগুলোর বিনিময়ের জন্য। 54 বছরের মধ্যে 50 বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না। পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো। ভারত তার 1500 হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে, দিয়ে এই সমস্যার সমাধান করেছে। শুধু কি তাই, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলতো, গঙ্গা আর বুকে পানি নেই। সেই পানির জন্য যে হাহাকার, আমরা বিএনপিকে, বাসানির দলকে, ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে, কিন্তু পানি আর আসে না। শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন, গঙ্গার পানি চুক্তি। সেই গঙ্গার পানি চুক্তিটি 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা, গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ। কারণ ভারত গঙ্গা চুক্তি আর নবায়ন করবে না। কেন করবে না? কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন 3 নম্বরে। তাহলে আপনি আসুন, দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। যে ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, গঙ্গার পানি চুক্তি করেছে, যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে, ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল, সেটা ভারতের দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদি সেটারও সমাধান করে দিলেন। সেখানে বাংলাদেশ পেল 21,500, ভারত পেল 4,500। না সরি, বাংলাদেশ পেল 20,500 আর ভারত পেল 4,500 বর্গ কিলোমিটার। তারপর সমাধান হলো। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর, আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর, মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো, মৌলবাদের গডফাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো, বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো, সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে ঘায়েল করতে শুরু করলো। এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে, আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে। আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই, বিন্দেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র। এই বঙ্গুর রাষ্ট্রে
আজকে প্রথম আলো ভাঙে, কালকে অমুকের বাড়ি ভাঙে, পরশুদিন অমুকের বিজনেস ভাঙে। এইভাবে করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে, গত দুদিন থেকে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আলবদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নম্বরের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যে চ্যালেঞ্জ আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারত স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দেবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই? না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত আপনার মতো রাস্তার বস্তির ছেলেবেলেদের মতো হাহাকার এরকম গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান, এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তারা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, অনেক নমনীয় থেকেছে। ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। কই, লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন। কই, তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে। আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা উঠলে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খণ্ড খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন, সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে তার বান্ধবীও মারা গেছে, আরো কতজন মারা যায় আমরা জানি না। কিন্তু
এদের মৃত্যু, এদের রক্ত এ দেশে শান্তি বয়ে আনবে না। কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে, সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে জাপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না। পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না ওঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কথা হবে অন্য কোনো রাহমাতুল্লাহি ভিডিওতে। ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইনকিলাব মঞ্চের নেতা জনাব হাদী গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার এবং তার মস্তিষ্কের যে স্থানটিতে গুলির আঘাত লেগেছে এটি অত্যন্ত স্পর্শকাতর। এই মুহূর্তে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার সুস্থ হওয়া, বেঁচে থাকা, এর পুরোটাই আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন ফাইয়াকুনের উপর নির্ভর করে। ইন জেনারেল যদি সাধারণ অবস্থায় হতো বা এই জনাব হাদী তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি যদি কোনো আমজনতার উপর করা হতো, স্পট সঙ্গে সঙ্গে তার মারা যাওয়াটা অনিবার্য ছিল। কিন্তু যেহেতু তিনি সেলিব্রিটি, তাকে বাংলাদেশের যতটা সম্ভব সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। প্রথমত ঢাকা মেডিকেল কলেজের যে ওয়ান স্টপ সার্ভিস, আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা হয়তো অনেকে সিঙ্গাপুরের কথা বলবেন, অনেকে ইংল্যান্ডের কথা বলবেন, আমেরিকার কথা বলবেন, কয়জনের অভিজ্ঞতা আছে আমি বলতে পারবো না। কিন্তু ওই সমস্ত দেশে পুরো চিকিৎসা ব্যবস্থার উপরে কাজ করার আমার সুযোগ হয়েছে, মানে চিকিৎসা ব্যবস্থার উপর কাজ করার সুযোগ হয়েছে। বলেই ফেলি যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলো হিসাবে অনেকগুলো কোর্স আমি করেছি এবং সেই কোর্স করার জন্য পৃথিবীর অনেকগুলো উন্নত দেশের হসপিটালে আমাকে কাজ করতে হয়েছে। এবং এইগুলোর মধ্যে ধরেন অ্যাডোলেসেন্ট হেলথ, সেফ প্রেগন্যান্সি, নিউবর্ন বেবি, রিপ্রোডাক্টিভ হেলথ, এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পড়াশোনা করেছি WHOর তত্ত্বাবধানে। তো বুঝতে পারেন যে আমি উন্নত দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কতটুকু জানি। আবার উন্নত বিশ্বের যারা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন তারা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানেন না। আমি এবং আমার পরিবার সেই 91-92 সন থেকেই আমাদের যত মেডিকেল সেবা, চিকিৎসা সেবা আমরা ঢাকা মেডিকেল থেকে নেই। আমি, আমার স্ত্রী, আমার সন্তান-সন্ততি, আমার বাবা মা সবাই। এবং সে অর্থে আমার কাছে মনে হয় যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ, এরকম মানবিক জরুরি বিভাগ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। আর এই জরুরি বিভাগের মধ্যে আবার এখন ইদানিংকালে যে ওয়ান স্টপ সার্ভিস হয়েছে, সেই ওয়ান স্টপ সার্ভিসের যে সেবা, এটার সঙ্গে আমি যে পৃথিবীর উন্নত দুনিয়ার যে চিকিৎসা দেখেছি, মানে তুলনাই করা যায় না। যে মানবিকতা, যে আন্তরিকতা এটা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের যে আইসিইউটা রয়েছে, এই আইসিইউর মতো এরকম মানবিক আইসিইউ পৃথিবীতে আর কোথাও দেখিনি।
জাস্ট অতীতে বহুবার সেবা পেয়েছি। একেবারে সাম্প্রতিক একটা ঘটনা বলি। আমার একটা বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়ির কেয়ারটেকার আমাকে আব্বা আব্বা ডাকতেন, বাবা ডাকতেন। গত 5 বছর ধরে তার পুরো পরিবার আমার সঙ্গে থাকে। তার স্ত্রী, তার 2টো শিশু সন্তান। ছেলেটার বয়স বেশি না, সম্ভবত 83-84 সনে বা 86 সনে জন্ম। হঠাৎ করে নিউমোনিয়া হলো, ফুসফুস আক্রান্ত হলো এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। আমি নিয়ে গেলাম। তো এরকম একটা অবস্থা হয়ে গেল, তার আইসিইউ দরকার, এবং ওই মুহূর্তে যদি আইসিইউ না পেতাম তাহলে আমাকে, যাকে বলা হয় মানে ওই 1 ঘন্টার মধ্যে রাজু মারা যেত। তো যাই হোক, আমি সেই যখন ঢাকা মেডিকেলের একটা ইউনিটে ভর্তি করে আসলাম, বাসায় আসছি, 1-1.5 ঘন্টা পরে আবার হাসপাতাল থেকে টেলিফোন করলো যে অবস্থা খারাপ, যে কোনোভাবে ওকে একটা প্রাইভেটে নিয়ে আইসিইউতে ভর্তি করাতে হবে, না সেটা রুগী বাঁচবে না। তা আমি পাগলের মতো চলে গেলাম ঢাকা মেডিকেল এর 3-4টি আইসিইউ যা আছে সবগুলোতে গেলাম। তো সবাই যেহেতু আমাকে চিনেন, আমি রেগুলার সেবা নেই, তারা প্রাণান্ত চেষ্টা করেন, কিন্তু সবগুলো আইসিইউ পরিপূর্ণ। পরে লাস্টে ওয়ান স্টপ সার্ভিসে গেলাম এবং সেখানে গিয়ে বললাম যে আমি একটা আইসিইউতে নেওয়ার জন্য তো আমার একটা সময় দরকার, আমার ছেলেটাকে একটু আপনি রাখেন। তো ওয়ান স্টপ সার্ভিসের ডাক্তার তারা রাজি হলেন। রাত্রি তখন বাজে 3টা। তো জেনারেল বেড থেকে আইসিইউতে, ওয়ান স্টপ সার্ভিসের আইসিইউতে আনবো এমন সময় যে আইসিইউতে আরেকটি আইসিইউ, যেটা জেনারেল আইসিইউ, সেখানে আমি বলে আসছিলাম, সেখান থেকে টেলিফোন করলো যে স্যার আপনার জন্য একটা সিট ম্যানেজ করা গেছে, পাঠান। তো সেই রাজুকে আমি সেখানে ভর্তি রাখলাম এবং তাকে ভেন্টিলেশন দিয়ে অলমোস্ট 1 মাস 10 দিন সে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে, ঢাকা মেডিকেলে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যদিও সে মারা গেছেন। কিন্তু 1 মাস 10 দিন এরকম একটা অসহায় দরিদ্র বিনামূল্যে আইসিইউ সেবা উইথ ভেন্টিলেশন সহ পৃথিবীর অন্য কোনো দেশে হতে কিনা আমি জানি না। তো সেই ঢাকা মেডিকেলে হাদিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার প্রাথমিক যে ডেঞ্জারটা ছিল সেটাকে মানে দূর করা গেছে। এরপরে এভার কেয়ারে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আধুনিকতা সহকারে। এখন তিনি বাঁচবেন কি বাঁচবেন না সংকটাপন্ন, তাকে বিদেশে পাঠানো হবে কি হবে না, বেগম জিয়াও সেখানে অসুস্থ, তাকে বিদেশে পাঠানো হবে হবে না, প্লেন আসবে আসবে না, মানে এগুলো একটা গেম চলছে, খেলাধুলা চলছে। আবার হাদিকে নিয়েও কিন্তু একই গেম চলছে যে এই তাকে একটু নেওয়ার মতো সুবিধা হলেই সিঙ্গাপুরে পাঠানো হবে। এবং এখন হাদি যে চিকিৎসা পাচ্ছে এর উপর আসলে চিকিৎসা হয় না, এখানে সিঙ্গাপুর নিলেও কোনো লাভ হবে না। তো এনিওয়ে, কিন্তু এটা নিয়ে আমরা নাটক করছি। সেই নাটকের বাইরে গিয়ে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো যে হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন। যারাই করেছেন তারা কেবলমাত্র হাদিকে হত্যা করার জন্য করেছেন, আই ডু নট বিলিভ। এটা এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায়, এবং সেটা কাজ করেছে। দ্বিতীয়ত, সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা যায়। তৃতীয়ত, এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট, সে ফাইট তারা করবে, একে অপরকে দোষারোপ করবে, এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে। ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল। আমরা দেখলাম যে এই ঘটনাটায় প্রথমে মির্জা আব্বাসের উপর চাপানো হলো, পরবর্তীতে দেখা গেল যে না, সেটা খাচ্ছে না। এরপরে এক পক্ষ বলার চেষ্টা করলো যে এই ঘটনা সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম সে জড়িত, সেটাও খাওয়ানো গেল না। তারপরে বলা হলো এটা ছাত্রলীগ কে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন, অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট, তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং সর্বশেষ এখন যেহেতু পরপর 3টি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল। প্রথমটা হলো মির্জা আব্বাসকে কলুষিত করা, বিএনপি কলুষিত করা,
দ্বিতীয়টা হলো সাদিক কায়েমকে কলুষিত করা, আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান। আর সেগুলো ব্যর্থ হওয়ার কারণে এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ। একেবারে কিছু যদি কেউ যদি কোনো মনুষ্য বিষ্ঠা গু যেটাকে বলা হয় মানুষের গু, কারো যদি টয়লেট থেকে গু হারিয়ে যায়, এখন সেটার জন্য এখন মানুষ আওয়ামী লীগকে দায়ী করবে যে আওয়ামী লীগ এখন কোনো কাজে তারা মানুষের গু চুরি করে। এরা চুরি করতে করতে এত খারাপ হয়ে গেছে, এখন গু চুরি করা ছাড়া এদের কোনো কাজ নাই, ওদের করে গু চোর। এই জিনিসগুলো একটা ট্রেন্ড চলে আসছে, গরিবের ভাউজ হিসাবে সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দাও। এতে যারাই কাণ্ডটি ঘটিয়েছে তাদের যে কি পরিমাণ লাভ হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রথমত, এই ঘটনার দায় যদি আওয়ামী লীগের উপরে দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি আছে, মিলিটারি পাওয়ার আছে, এবং এই পৃথিবীতে এখন আমাদের যে বাংলাদেশে ক্রাইসিস টাইম রয়েছে, এই সময়টিতে যারা সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে, তারাই বিজয়ী হবে। তা আওয়ামী লীগকে যদি আমরা সেই সুযোগটা দিয়ে দেই তাহলে আওয়ামী লীগ নাচতে থাকবে। তারা এই কাজের সাথে জড়িত বা জড়িত নয় ডাজ নট ম্যাটার, কিন্তু এই যে তাদেরকে ভয় পাওয়া হচ্ছে বা তাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে, এই ব্লেমে আওয়ামী লীগের মধ্যে একটা রীতিমতো খুশির বন্যা বয়ে যাবে। তারা বেকুবের দল নয়, তারা জিনিসটা বুঝতে পারে। ঠিক গেল এক। 2 নম্বর হলো যে প্রকৃত অপরাধী যারা আছে, সেই প্রকৃত অপরাধী এই সময়টি থেকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে, এবং তাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থ মিশন যে জিনিসগুলো তারা করতে চাচ্ছে সেইগুলো এই সময়টাতে আপনি করতে পারবেন। ঘটনা হলো যে আপনার বাড়িতে চোর ঢুকেছে, চোর চুরি করে দক্ষিণ দিকে চলে গেছে। আপনি দৌড় দিলেন ঘর থেকে, একজন আপনাকে বিভ্রান্ত করে বললো যে উত্তর দিকে গেছে, আপনি উত্তর দিকে 10 কিলোমিটার দৌড়ে এলেন। তারপরে এমন একজন লোককে ধরলেন, হয়তো সে চোর, কিন্তু আপনার ঘরে সে চুরি করেনি, সে হয়তো অন্য বাড়িতে চুরি করে সে যাচ্ছিল, তাকে আপনি ধরলেন। বলেন তো আপনার কোনো লাভ হবে কিনা? লাভ হবে না। আপনি ক্রোধ মেটাতে পারবেন, সেই চোরকে মারতে পারবেন, কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে পণ্য সামগ্রী উদ্ধার করে সেগুলো আপনি আনতে পারবেন না। তো এখানে জনাব হাদিকে যারা গুলি করেছেন, আসলে সেই কর্মকাণ্ডের মোটিভ আগে জানতে হবে যে এই কাণ্ডটা কে ঘটালো এবং এই কাণ্ডের ফলে কার লাভ হলো। এখন এখানে মোটিভ যদি সাধারণত পুলিশ যে কাজগুলো করে, ক্রিমিনোলজির যারা ছাত্র, যেহেতু আমি আইন বিজ্ঞান পড়াশোনা করেছি, কিছুটা হলো ধারণা আছে। এখানে সবার আগে সন্দেহের তালিকায় থাকবে স্বয়ং হাদি নিজে, পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী। এরপরে তার প্রিয়জন, তার স্ত্রী, সন্তান, আশেপাশে যারা লোকজন আছে। এটা বিশ্লেষণ করে দেখবে যে গত 14 মাসে হাদির সঙ্গে অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, তারপরে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, নারী নিয়ে, যে বিষয়গুলো নিয়ে, স্বার্থ নিয়ে, পদ পদবি নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে কিনা, এটা হলো তাদের একেবারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এটা যদি একান্ত ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ ক্রন্দলের ফলে হয়ে থাকে, এখন যেভাবে আমরা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছি, জামাতকে জড়ানোর চেষ্টা করছি, বিএনপিকে জড়ানোর চেষ্টা করছি, এতে করে তদন্তের যে একেবারে প্রাথমিক যে স্তরটি, সেই স্তরটিকে আমরা অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে চাচ্ছি। অথচ 90% যখন কোনো অকারেন্স ঘটে, 90% অকারেন্স ঘটে নিজেদের মধ্য থেকে। মির্জাফর তৈরি হয় নিজেদের মধ্য থেকে, আর বিরোধটা অর্থ, বৃত্ত, ক্ষমতা, ভাগ বাটোয়ারা নিয়ে হয়ে থাকে সব ক্ষেত্রে। আমাদের এই বিপ্লবীরা হাদি থেকে শুরু করে শ্রদ্ধারে কি বলছি, গত 14 মাসে তাদের জীবনে এত বিবর্তন হয়েছে। তারা এই সময়টার মধ্যে যারা জমিনে ছিলেন তারা আসমানে উঠে গেছেন, যারা প্রথম আসমানে ছিলেন তারা দ্বিতীয় আসমানে চলে গেছেন। তাদের কথাবার্তা, আচার আচরণ পুরোটাই সীমা অতিক্রম করেছে। এই হাদি থেকে শুরু করে অন্য যারা আছেন, 14 মাস আগে, 15 মাস আগে আমরা তাদের কাউকে চিনতাম না, কিন্তু অ্যাজ ইট ইজ তারা এই সাম্প্রতিক সময় তাদের আচরণ, কথাবার্তার মধ্যে এতটা কর্তৃত্ববাদী ভাব চলে এসছে, এতটা ক্ষমতার দম্ভ চলে আসছে,
যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখলে মনে হয় বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তারা আমাদেরকে শাসন করছে এবং তাদের সেই কর্তৃত্ব আছে এবং দে ক্যান ডু ইট, এবং এটা কন্টিনিউ করবে তারা। তো বোঝার চেষ্টা করুন যে এই যে একটা কর্তৃত্ববাদী তরুণ শ্রেণী তৈরি হয়েছে, ফলে লিডারশিপ নিয়ে, কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হওয়া খুবই স্বাভাবিক। আর যেখানে টাকা থাকে সেখানে নেশা থাকবে, যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে, বা নারী হলে সেখানে পুরুষ থাকবে, সেক্স থাকবে, ভায়োলেন্স থাকবে, তারপরে আরো অনেক কিছু থাকবে। তো এগুলো পুলিশি তদন্তের একেবারে প্রাথমিক স্তর। কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে বলে দিচ্ছি যে হাদির এই হত্যাকারী এই ছেলেটি একজন নাম, 2 নম্বরে সেই ছেলেটিকে আমরা আবার বলছি যে সে ভারতে চলে গেছে, 3 নম্বরে সেই ছেলেটি একসময় ছাত্রলীগ করত, তারপরে সেই ছেলেটি এই কয়দিন আগে একটা মামলাতে সে আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে, 17 লক্ষ টাকা নাকি সে ছিনতাই করেছে, অস্ত্র সহ ধরা পড়েছে র্যাবের হাতে, আবার সে জামিন পেয়ে গেছে, খুব অল্প সময় আবার জামিন পেয়ে এসে হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা। তো এই হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা, আবার একই সঙ্গে ওই সময়টাতে রাষ্ট্রপতির সঙ্গে সাবেক আব্দুল হামিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বিভিন্ন মানুষের সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে। এখন কোনটা যে এআই দ্বারা করা আর কোনটা যে বাস্তব এটা বোঝা যাচ্ছে না। মানে একজনকে আপনি পোর্ট্রেট বানিয়ে পুরো তদন্তটা আপনি শুধুমাত্র ওই দিকে ফোকাস করে দিচ্ছেন। আর এই সুযোগে যে আততায়ী, যদি ওই ছেলেও আততায়ী হয়ে থাকে, এটাও তার জন্য একটা বিরাট রিলিফ নিয়ে আসবে, এবং অন্য আরো অনেকগুলো মানে যাকে বলে আততায়ী যারা আছে, উৎপেতে আছে, তাদের জন্য এই সময়টাতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুযোগ করে দেবে। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে পুরো রাজনীতির ময়দান ঘোলাটে, চারিদিক অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং আমাদের চাহিদা প্রাপ্তি, এটার একটা যেটা বলা একেবারে পোলছুরাতের মতো অবস্থা। চাহিদা এবং প্রাপ্তি এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি, আমরা হতাশ হতে পারছি না, আবার আশাবাদী হতে পারছি না। আমাদের একটা নির্বাচন লাগবে, ভীষণ রকম নির্বাচন লাগবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু সুন্দর একটা নির্বাচন হবে এই ব্যাপারে আমরা কেউ আশ্বস্ত হতে পারছি না। আবার নির্বাচন যদি হয়ে যায়, যারাই আসবে ক্ষমতায় তাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ। বিএনপি বলছে যদি আওয়ামী লীগ আসে, জামাত আসে, এরা স্বাধীনতা বিরোধী, 71-এ এই কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনকে ধর্ষণ করেছে, এরা আবার ক্ষমতা এসে আরো বাজে কাজ করবে। বিএনপির বিরুদ্ধে জামাতের বক্তব্য হলো যে ওই লোক এই কাজ করেছে, ওই দল এই কাজ করেছে, তাদের ওটা ছিল, এটা ছিল, নানা রকম দুর্নাম বদনাম করে, মানে যারা আগামীতে ক্ষমতার সম্ভাব্য ক্ষমতায় আসবেন তারা যদি একত্র হন, এতটা দুর্গন্ধ গত 14 মাসে ছড়িয়ে পড়েছে যে আগামীর যে রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে দেখে বা তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের অন্তরে কোনো প্রশান্তি আসছে না, আমরা স্থির হতে পারছি না। রাজনীতির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবারই একটা করে বাজে নাম হয়ে গেছে। একজনের নামের পিছনে আগে চলে আসছে সুম্মা অমুক, সুম্মা ড্যাশ, আরেকজনের নামের চলে আসছে পলিথিন ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে 3 ইঞ্চি, আরেকজনের নাম হয়ে গেছে পাকিস্তানি বীর্যে সৃষ্টি হওয়া, জন্ম নেওয়া টোকাই ইউটিউবার, আরেকজনের নাম হয়ে গেছে মানে সুদি ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে মানে অসংখ্য, মানে আপনি এই পর্যায়ে যারা আছে, আরেকজনের নাম হয়ে গেছে মানে টিনের ছেলে কাউয়া ড্যাশ, 1 2 3 ড্যাশ। মানে যখন আপনি সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো প্রতিপক্ষ এইভাবে রংচং মাখিয়ে দিবে, বিকৃত করে ফেলবে, তখন প্রত্যেকটি লোক ইতিহাস থেকে হারিয়ে যাবে। আপনি মুক্তিযুদ্ধের সময় তাকান, দেখেন অধ্যাপক গোলাম আজম সাহেব, ইয়াহিয়া খান, টিক্কা খান, তাদের প্রত্যেকের যে পোর্ট্রেট বিকৃত করে দেওয়া হয়েছিল। ফলে একজন লোকও কিন্তু বাকি জিন্দেগি টিকতে পারেনি। ফলে আমাদের এই সমাজে যাদেরকে নিয়ে কার্টুন হয়, যাদের চেহারা বিকৃত করে দেওয়া হয়, যাদের
ব্যক্তিত্বে চরিত্রে কালিমা লেপন করা হয়, অটোমেটিক্যালি সেই মানুষগুলো রাজনীতিতে ফিরে এসেছেন এবং ভালো কিছু করেছেন একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা মানুষ রাজনীতি থেকে হারিয়ে গেছে। মানে তারা জীবিত আছেন, কিন্তু তাদেরকে নিয়ে মানুষ ট্রল করছে, ঠাট্টা করছে, মস্কারা করছে, বাঘকে বিড়াল মনে করছে, হাতিকে ছাগল মনে করছে, ষাঁড়কে বা মহিষকে মনে করছে ইঁদুর। এরকম আমাদের সমাজে এই মুহূর্তে যত বড় বড় মানুষ সামনে দেখেন, প্রত্যেকটা মানুষকে ছোট করার জন্য নানা রকম উপাধি, নানা রকম যাকে বলা হয় ফেতনা, ফ্যাসাদ, দুর্নাম, বদনাম, এগুলো সব তৈরি হয়ে গেছে। ফলে রাজনীতি নিয়ে আমরা কোনো সুখকর স্বপ্ন দেখতে পারছি না, কিন্তু আমাদের দরকার, উই নিড ইট। সেকেন্ড হলো যে বর্তমান সরকারকে আমরা হারাতে চাচ্ছি না। অনেক পরিশ্রম করে আমরা পেয়েছি, অনেক শ্রম করে আমরা পেয়েছি, এবং আমরা সবাই জানি যে এই সরকার যদি চলে যায় বা আমরা যদি একে বিদায় করে দিই, এই সরকার যদি পতন হয়, আমাদের জন্য আরো মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। কিন্তু সরকারের যে কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে না, একেবারে আমাদের অপছন্দ। এত ব্যর্থতা, এত দুর্বলতা, সবকিছু ধামাচাপা দেওয়া, একটার সঙ্গে আর একটা মিলে আনানোর কারণে কি হচ্ছে, আমরা ধৈর্য রাখতে পারছি না সরকারের কর্মকাণ্ডে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম একটা হত্যাকাণ্ডের চেষ্টা চলে, এরকম একটা দুর্ঘটনা ঘটে, আবার সেটাকে নিয়ে প্রতিটি পক্ষ, যাদেরকে আমরা এমনি দেখতে পারি না, প্রতিটি পক্ষ যাদের কারো সম্পর্কে আমাদের সার্বজনীন কোনো শ্রদ্ধাবোধ নেই, কারো সম্পর্কে আমাদের বিশ্বাস নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, তারা যদি একে অপরকে ঝগড়া করে, তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন তো? ধরেন রাস্তায় আপনি চলছেন, হাতে একটা লাঠি আছে, আপনি বা একটা আপনার অন্য কোনো অস্ত্র আছে, 3-4টি কুকুর, এই গতকাল কোনো একটা কুকুর হয়তো রাস্তায় হেগে গেছে, আপনি পা দিয়ে পুরো কাপড় চোপড় নষ্ট করে ফেলেছেন, ফলে ওই কুকুরটার প্রতি আপনার অনেক রাগ। আর একটা কুকুর প্রতিদিন কোনো কাজ নাই, করবে না, আপনাকে দেখলেই লেজ নাড়ে আর ভেউ ভেউ ঘেউ ঘেউ করে আপনাকে ভয় দেখায়। আর একটা কুকুর একটু তেজি, ও একদিন আপনাকে একটা দাবড়া নিয়ে দিয়েছে। এরকম হঠাৎ আপনি দেখলেন যে 4-5টি কুকুর এইরকম, যারা সবার দ্বারা আপনি ডিস্টার্ব হয়েছেন, এরা পরস্পরের সঙ্গে ঝগড়া করছে, মারামারি কাটাকাটি করছে। তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আপনি দাঁড়িয়ে কি চিন্তা করবেন? আপনি মারামারি বন্ধ করে দেবেন বা চাইবেন যে এই জিনিসগুলো এরকম হোক? জাস্ট একটা বাজে জিনিস দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু সমাজে যখন এখন প্রতিটি জিনিস যখন অস্বাভাবিক হয়, অসহ্যজনক হয়ে যায়, আর তখন যখন এই অস্বাভাবিক এবং অসহ্যকর বিষয়গুলো একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বা তৈরি করে, তখন পুরো সামাজিক পরিস্থিতিটা একটা দারুল হাবিয়া হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, দোজখ হয়ে যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে দুর্ঘটনাটা, জনাব হাদিকে নিয়ে যে দুর্ঘটনাটা ঘটছে, এটার প্রথমত কারণটা বের করতে হবে। এই ঘটনাটা কেন ঘটলো, ফার্স্ট রিজন, যদি আমাদেরকে বাঁচতে হয়, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এই রিজনটা বের করতে হবে। 2 নম্বর, কে করলো এই কাজটি, এর পিছনে কারা কারা আছে, কেন করলো এই কাজটি, এটা আমাদের বের করতে হবে। থার্ড হলো যে এটার আলটিমেট গোল কি, এই কাজটি করা হলো, এই কাজটির পরবর্তী নেক্সট টার্গেটটা কি, সেই টার্গেটের জায়গাটা বন্ধ করতে হবে। তা না হলে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন জনাব হাদিকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, এমনকি সমাজে যারা সেলিব্রিটি রয়েছেন তাদের মধ্যে, এই ভয় অনেকটা ভাইরাসের মতো, মানুষের মধ্যে যে একবার আতঙ্ক ছড়িয়ে পড়ে এটা শুধু বাড়তেই থাকে। কাজেই এটা কোনো রাষ্ট্রের পক্ষে এই ভয় দূর করা সম্ভব না, এবং মানুষ ভয় দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কোনো জিনিস দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এই ভয় পাওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।